আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের কমপ্লেক্স টু সিম্পল। আমরা জানি কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বা জটিল বাক্য, আর সিম্পল মানে হচ্ছে সরল বাক্য। আর এই কমপ্লেক্স বা এই জটিল বাক্যের একটা শর্ত আছে, সেটা হচ্ছে এখানে থাকবে একটি স্বাধীন বাক্য আর অন্যটি পরাধীন। মানে আমরা যাকে ইংরেজি বলি প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এটাই। আর সিম্পল সেন্স হচ্ছে এখানে একটি স্বাধীন বাক্য থাকবে, অর্থাৎ সেই এক কথায় প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানে অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। যেমন ধরো, যদি এমন হয় সরল বাক্য জটিল বাক্যটা সে ইংরেজি বলে, খেয়াল করো, সে ইংরেজি বলে, এখানে এটা একটা স্বাধীন বাক্য বা যেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। পরটা দেখো, যেন সে একজন ইংরেজ, এটা পরাধীন। কারণ আমি যদি বলি যেন সে একজন ইংরেজ, যেন সে একজন বিদেশি, তাতে কি প্রশ্ন থাকতে পারে এখানে আমাদের। কিন্তু তুমি যখন বলবে সে ইংরেজি বলে, সে বাংলা বলে, এখানে কোনো কোশ্চেন থাকার কথা না। যেই বলবে তুমি যেন সে একজন ইংরেজ, যেন সে একজন বিদেশি, তখন কিন্তু প্রশ্ন থাকতে পারে তাতে কি, তার মানে এটা আমাদের পরাধীন বাক্য। এই হলো মূল বা বেসিক বিষয়টা কমপ্লেক্সে সিম্পল করা। তোমাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি কমপ্লেক্সে সিম্পল করবে, অবশ্যই তুমি কমপ্লেক্সে তোমার থাকবে দুইটা ক্লোজ, অর্থাৎ একটা স্বাধীন, অন্যটা পরাধীন। আর সিম্পলে থাকবে একটি মাত্র স্বাধীন বাক্য। আমরা এই বিষয়টা একটা ইংরেজি এক্সাম্পলের মধ্যে ক্লিয়ার করতে পারি। খেয়াল করো, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার অ্যান ইংলিশ, যেন সে একজন ইংরেজ। আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, আমি চাই না আসলে তোমরা নিয়ম জানো, কারণ নিয়ম শিখতে গেলে অনেক নিয়ম শিখতে হবে। তুমি কতগুলো নিয়ম মুখস্থ রাখবে, আর এতগুলো নিয়ম মুখস্থ আসলে সম্ভব না। আমরা যে একদম বেসিক বিষয়টা বুঝি, তাহলে আমাদের সমস্ত বিষয় মুখস্থ করতে হবে না। আমি তোমাদের সব থেকে গুরুত্ব দিতে বলবো, তোমরা সেন্টেন্সের মিনিংয়ের উপর দিয়ে গুরুত্ব দাও এবং সেটা একদম ভিতর থেকে বোঝার চেষ্টা করো, মানে বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে এই বিষয়গুলো নিয়ম মুখস্থ করতে হবে না। এখানে কি লিখছে, হি স্পিক্স ইংলিশ। দেখো এখানে একটা স্বাধীন বা আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা অ্যাজ ইফ হি আর অ্যান ইংলিশ, এটা কিন্তু পরাধীন বা সাবঅর্ডিনেট ক্লজ। দাও এসব ক্লজের কথা বাদ দাও, আমরা শুরু করি। এই বাক্যটাকে আমি এক কথায় কিভাবে বলতে পারি? এখানে দুটো বাক্য বলছি আগে। সে ইংরেজি বলে, যেন সে একজন ইংরেজ, এখানে দু বাক্য বলছি। আমি চাই এটা এক বাক্যে বলো, তখন কি হবে? তখন হবে সে ইংরেজদের মতো ইংরেজি বলে, এটা বললে কিন্তু আমাদের হয় সে ইংরেজদের মতো ইংরেজি বলে, এটাই কিন্তু আমাদের সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। তাহলে কি হচ্ছে, হি স্পিক্স, কি বলে, স্পিক্স ইংলিশ। এইবার দেখো, অ্যাজ ইফ বাদ দিতে হবে তোমাকে, কারণ এটা কনজাংশন, এটা অনেক বড় একটা আলোচনা বিষয়, এটা বাদ দিলাম, এটা দরকার নেই আমাদের জানা। এখন আমরা যে বিষয়টা আছে, আমরা যেন অর্থ বুঝে করতে পারি, সেটার উপর গুরুত্ব দিচ্ছি আমি। খেয়াল করো, হি স্পিক্স ইংলিশ, সে কার মতো বলে? ইংরেজদের মতো বলে। তাহলে মতো মানে কি? লাইক। এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করে, লাইক অ্যান ইংলিশ। আমি চাই না তোমার নিয়মগুলো জানো, নিয়ম জানার দরকার নাই, আমরা শুধু প্র্যাকটিস করবো, ভিতর থেকে বোঝার চেষ্টা করবো, মিনিংটা বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমরা যদি বলো যে নিয়মটা আমি একটু দেখিয়ে দিতে পারি, যেমন ধরো, অ্যাজ ইফ থাকলে আমাদের সেই আগের মতোই, অ্যাজ ইফ থাকলে কি হবে, অ্যাজ ইফ বাদ যাবে, তারপরে সাবজেক্ট বাদ যাবে, ওয়ার বাদ যাবে, লাইক যোগ হবে, তারপরে একটা নাউন আসবে ইত্যাদি। আসলে সব জানার কোনো দরকার নেই আমাদের। এইবার এটা হচ্ছে আমাদের বেসিক বিষয়টা, যে যখন আমরা অ্যাজ ইফ দেখবো তখন আমরা লাইকটা ব্যবহার করতে পারি। অ্যাজ ইফ থাকলে হবে, লাইক হবে, এটা শুধু জেনে রাখো তুমি। নেক্সট এক্সাম্পল দেখো, he talked as if he had known everything. He talked as if he had known everything. সে এমন ভাবে কথা বলে, এমন ভাবে বলে যেন সে একজন, যেন সে সবই জানে, মানে এমন ভাবে বলে যেন সে সবই জানে, আসলে সব জানতা। আর আমরা কি বলি তাকে, যে সব জানতা, কি বলি, সব জানতা শমশের, তাই না? আচ্ছা, ওটা না, আসলে সব জানতা এই যে হি হ্যাড নোন এভরিথিং, এটা তুমি এক সেন্টেন্সে না বলে একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারো, সেটাও হবে।
আচ্ছা আমরা দেখতে হবে আমরা জানি তাহলে কি হয় লাইক হয় তাহলে হি টকড লাইক লাইক যেহেতু প্রেপোজিশন তারপরে নাউন আসবে তারপর নাউন আসতে পারে লাইক আর এই যে হি হ্যাড নোন এভরিথিং এটাকে এক কথায় বলা যায় অমনিসাইন্ট যেন সে সব জানতা এরকম হয় বলে তুমি এটা আরেকবার লিখতে পারো এটাকে আমরা লিখতে পারি লাইক এ ম্যান নুইং অল তবে হ্যাঁ একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো তুমি কখনোই এই পাশে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া এটা দিতে পারবে না তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি পার্টিসিপল অথবা নাউন ইউজ করতে পারো এখানে যেমন এখানে নোয়িং দিয়েছি আমি এখানে ভার্ব দিই নেই এখানে নো ছিল দেখো এখানে নোয়িং দিয়েছি এটা দেওয়া যাবে না অর্থাৎ এইরকম ভাবে ফর্ম দেওয়া যাবে না অর্থাৎ নো দেওয়া যাবে না তুমি এটা ইউজ করতে পারো অথবা এটা যে কোনো একটা দিয়ে হবে আমার কাছে এটা ভালো লাগে যে অমনিসাইন্ট এক কথায় বলা যায় এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এস এটা দিয়ে দেখো হি ইজ as intelligent as you সে তোমার মতোই বুদ্ধিমান মানে সে এতটা বুদ্ধিমান যতটা তুমি এখানে as you are ছিল এখানে ছিল আমাদের আর মূলত এই আরটা বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে এমনি বাদ দেওয়া হয় না কারণ আছে দেখো এই পাশে হিটার সাবজেক্ট তার এই ভার্ব হচ্ছে ইজ যেটা আমরা কি বলি টু বি ভার্ব আর টু বি ভার্ব হচ্ছে কোনগুলো এম ইজ আর যেহেতু এই টু বি ভার্বের একই গোয়ালের গরু এরা মানে এম ইজ আর টু বি ভার্বের করছে সেহেতু এই পাশে আর আর দেওয়ার দরকার নাই আমরা এটা বাদ দিতে পারি এই যে দেখো এটা কিন্তু এখন দেখা যায় হি ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ আর মানে এইটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ ছিল আমরা সেখান থেকে এটা বাদ দিয়ে দিয়েছি তবে এখানে এটা এখনো কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে এটা আমি যদি বাংলাটা বলি সে এতটা বুদ্ধিমান যতটা তুমি বুদ্ধিমান এক কথায় কি বলা যায় সে তোমার মতো বুদ্ধিমান এটা বললেই তো হয় আমাদের কাছে কোনো দরকার নেই সে তোমার মতোই বুদ্ধিমান আমি মনে করি তোমরা এতক্ষণ বুঝতে পারছো আসলে তাহলে কি হতে যাচ্ছে সেখানে কি হবে সেটা সিম্পল হি ইজ ইন্টেলিজেন্ট লাইক ইউ এই দেখো এখানে হি ইজ ইন্টেলিজেন্ট লাইক ইউ সে তোমার মতো বুদ্ধিমান আচ্ছা তারপরটা নেগেটিভ দেখি আমরা যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যেমন যদি বলা হয় এটুকু রাখলাম আমি হি ইজ নট সো ফুলিশ অ্যাজ ইউ সে তোমার মতো বোকা নয় যতটা বোকা তুমি খেয়াল করে এখানে আমাদের কি আছে নট আছে আমরা জানি নট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা এখানে সো ব্যবহার করা বেটার কারণ আমরা এই এখানে অ্যাজ ব্যবহার করতে পারি তবে আমার কাছে মনে হচ্ছে সোটা ব্যবহার করাটাই বেস্ট এবং অন্যান্য গ্রামারিয়ান যারা আছেন তারা এটাই বলেন এটা হবে হি ইজ নট সোটা বাদ যাবে হি ইজ নট ফুলিশ লাইক ইউ এটা আমাদের হচ্ছে কি সিম্পল দেখো এখানে যে একটা মাত্র ক্লোজ আছে এটা কিন্তু প্রেপোজিশন এটা ভাব ধরুন আবার এটা একটা প্রেপোজিশন তাহলে আমি মনে করি তোমরা সেটা বুঝতে পারছো যে কিভাবে অ্যাজ ইফ থাকলে আমরা সেটা সহজেই কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি এবার দেখো আরেকটা দেখো দেখো he is such a fool that he cannot understand an easy term
সে এমন বোকা যে একটা সহজ বিষয়, তার মানে আমরা ম্যাথের ক্ষেত্রে বলি পদ, সেটা সে বুঝতে পারে না। ইকুয়েশন দিতে পারে, তোমরা ইকুয়েশন দিতে পারো, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড অ্যান ইজি ইকুয়েশন, সে একটা ইজি বা সহজ ইকুয়েশনটা বুঝতে পারে না, সে এমন বোকা। দেখো এইখানে আমাদের একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, কার্যকারণ সম্পর্ক অর্থাৎ প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে, সেটা সম্পর্ক রয়েছে এখানে। এটা সে নিউটনের তৃতীয় সূত্রের মতো মনে করতে পারো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। এইখানে যে আমাদের সে বুঝতে না পারার কারণ হচ্ছে কি, সে বোকা, এটা তার কারণ। এখন আমরা বুঝতে পারছি কি করতে হবে, এটা সিম্পল করতে হবে, সহজে দেখো করা যায়। সেটা হচ্ছে আগে সে কি করতে পারে না, বুঝতে পারে না, তার মানে লিখব হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড an easy term, সে বুঝতে পারে না। কি বুঝতে পারে, যে সহজ বিষয়টা যেটা ছিল সেটা সে বুঝতে পারে। কেন বুঝতে পারে না? কারণ সে বোকা, তার এই যে বোকামির কারণে, মানে বোকামির কারণে তাহলে হবে বিকজ অফ। এইবার আমরা এই যে সাবজেক্টের প্রনাউন ফর্ম করতে, আমরা একটা প্রিপোজিশন আছে, আমরা প্রিপোজিশন করে প্রনাউন ইউজ করতে, সেটা পজিটিভ ফর্ম ইউজ করতে হয়। আবার বলছি, যখন আমরা প্রিপোজিশনে পরে প্রনাউন ইউজ করব তখন পজিটিভ ফর্ম ব্যবহার করব। বিকজ অফ ইজ, এটা দেখো পজিটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন এরপরে যেটা আসবে সেটা হবে নাউন। বিকজ অফ হিজ ফুলিশনেস, ফুল হলো অ্যাডজেক্টিভ, ফুলিশনেস, এই যে তার বোকামির কারণে সে কি করতে পারে, এই সহজ বিষয়টা বুঝতে পারে নাই। তাহলে আমরা কি হলো, যদি সাজ ডট ড্যাট থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে বিকজ অফ ব্যবহার করতে পারি। কারণ হলো কি, ওইটার অর্থ কারণ বা যেহেতু এর অর্থ দেয়। সাজ ডট এস দ্যাট এর অর্থটা হয় কি, কারণ, এবং সেজন্য আমরা বিকজ অফ ব্যবহার করব। বিকজ অফ এর পরে যেটা হবে সেই সাবজেক্টের প্রনাউন ফর্ম। আর যদি এইটাই ওয়ার্ডে আমরা নাউন ফর্ম ইউজ করতে পারি ভালো, না থাকলে যদি ভাব দেওয়া হয় তাহলে বিং দিতে হবে সেক্ষেত্রে। এইবার আমরা একটা সবচেয়ে সহজ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন সংক্রান্ত। খুব সহজ একটা বিষয়। আমার মনে হয় যে আমি যতগুলো ট্রান্সলেশন পড়ি বা পড়াই বা আমরা যতগুলো জানি তার মধ্যে সব থেকে সহজ এটা। এটা হচ্ছে দেখবা যে আসলে আমরা অনেক সময় মানুষের দোষগুণ বদনাম গিয়ে থাকি, মানুষের নামের আগে দেই। আমি কথা বলাবো, শুধু দেখো, তোমার পারবে ইনশাআল্লাহ। যেমন ধরো দেখো, তাহসান ইজ এ বয় হু ইজ লেজি। এই যে আমাদের রিলেটিভ প্রনাউন, আমি নিয়মটা পরে বলবো, নিয়মটা আমি চাই না তোমরা জানো, সেটা জানা দরকার মনে করছি না। তাহলে হু ইজ লেজি, এখানে দেখো তাহসানের বৈশিষ্ট্য কি, সে হচ্ছে একটা মানে লেজি বয়। আমি মনে করি আমরা এটাকে যখন দুই কথায় বলেছি তখন এক কথায় বলতে পারি, সেটা কি, তাহসান একজন অলস ছেলে, এটা বললেই তো হয়, এখানে পেছানোর দরকার নেই আসলে। তাহলে আমরা দেখলাম এই যে কোয়ালিটিটা বা অ্যাডজেক্টিভটা, এটা কার দোষগুণ, তাহসানের, সেটা কার দোষগুণ, এই যে বয়ের দোষগুণ। তাহলে ঠিক ওই দোষ বা গুণটা আমরা ঠিক সামনে দিয়ে দেবো, মানে যার দিয়ে দোষগুণ সেটা তার ঠিক সামনে গিয়ে বলবে। তাহলে কি হবে এখানে, তাহসান ইজ আ লেজি বয়। এটা আমি একটা স্টোরি বলি। দেখো আমরা এলাকায় দেখি যে অনেক সময় মাস্তান থাকে বিভিন্ন টাইপের, কারো যদি গাল কাটা থাকে সে বলে, যদি নাম হয় কাদের তাহলে বলে গাল কাটা কাদের। তার নাম কিন্তু গাল কাটা না, আসলে তার ওই যে কোয়ালিটি আছে একটা, নেতাগিরি করতে গিয়ে মাস্তানি করতে গিয়ে গাল কেটে গেছে, সেদিন বলে গাল কাটা কাদের। আবার বলে বেকা জামাল, আসলে এই যে কোয়ালিটিগুলো ঠিক তার আগে দিয়ে দেয়। এরকম না, শুধু আমরা এই ক্ষেত্রে আবার ভালো মানুষের ক্ষেত্রেও এই কোয়ালিটিগুলো দিয়ে থাকি। অর্থাৎ যদি কোনো ভালো মানুষ থাকে সেই তার গুণটা আমরা ঠিক তার সামনে দিয়ে দিই। লাস্ট এক্সাম্পল আজকে দেখো, টাইগার ইজ অ্যান অ্যানিম্যাল দ্যাট ইজ কার্নিভোরাস
কার্নিভোরাস। কার্নিভোরাস হচ্ছে মাংসাশী প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো মাংস খেয়ে বেশি থাকে সেটা। তাহলে দেখো টাইগার ইজ অ্যান অ্যানিম্যাল দ্যাট ইজ কার্নিভোরাস। দেখো যে লিভিং প্রনাউন প্লাস টু বি ভার্ব আর এই পাশে অ্যাডজেক্টিভ আছে। এবার নিয়মটা আমি বলছি, দেখো সেটা হচ্ছে লিভিং প্রনাউন প্লাস টু বি ভার্ব প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের এই রিলেটিভ প্রনাউন এবং টু বি ভার্ব এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে এই অ্যাডজেক্টিভটা যার মানে যার দোষ গুণ বোঝাবে ঠিক তার আগে গিয়ে বলবে, এটাই। তাহলে এখানে দেখো টাইগার ইজ অ্যান অ্যানিমাল দ্যাট ইজ কার্নিভোরাস। তাহলে এই যে টাইগার কোন ধরনের প্রাণী? এই প্রাণীটার কোয়ালিটি হচ্ছে কি? কার্নিভোরাস, সর্বভূ। তাহলে আমরা বলতে পারি এক কথায় এখানে কথা হচ্ছে দুইটা, যে টাইগার ইজ অ্যান অ্যানিমাল দ্যাট ইজ কার্নিভোরাস। বাঘ হচ্ছে এমন একটা প্রাণী যে হয় মাংসাশী। আমরা এক কথা বলবো বাঘ হয় মাংসাশী প্রাণী। তাহলে সেটা হবে কি? আমি একটু মুছে দিই। টাইগার ইজ অ্যান অ্যানিমাল দ্যাট ইজ কার্নিভোরাস, এখানে দ্যাট ইজ বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো আমাদের কার্নিভোরাস, এটাও বাদ দিয়ে দিলাম। এটা কোথায় গিয়ে বসবে? এটা গিয়ে বসবে এই অ্যানিমালের আগে। টাইগার কার্নিভোরাস অ্যানিমাল। এখন এখানে এন ছিল কিন্তু আগে, এবার কিন্তু এন আসলে এখানে কারণ সি আসছে কনসোনেন্ট, তাহলে এখানে আ হবে। এই ছিল আমাদের কমপ্লেক্স সিম্পল করার সহজ বিষয়গুলো। আমি মনে করি তোমরা যদি মিনিংটা জানতে পারো তাহলে এই সিম্পল টু কমপ্লেক্স কোনো বিষয়ই না, সহজেই করা যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাস দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে ভালো থেকো, আল্লাহ হাফেজ।